ভোটের উত্তাপ বাড়ছে, ভোটের প্রস্তুতি এখন সারা দেশে। রাজনৈতিক দল, ভোটার, কমিশন, প্রশাসন সবার মাঝেই ভোটের প্রস্তুতি, মাঝে হাজারো প্রশ্ন। কেমন হবে ভোট? ভোটের পরিবেশ কেমন? প্রশ্ন ক্রমেই ঘনীভূত হচ্ছে আস্থা, স্থিতিশীলতা, শান্তিপূর্ণ অংশগ্রহণ নিয়ে। বাড়ছে কথার লড়াই, বাড়ছে টানাপোড়েন, বিতর্ক হচ্ছে, বিভাজন আছে, সহিংসতার শঙ্কাও আছে, বাড়ছে গুজব এবং অপতথ্যেরও ভিড়। বাংলাদেশ দাঁড়িয়ে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায়। সন্ধিক্ষণে কি বলছে মাঠের বাস্তবতা? নির্বাচন হবে কতটা অংশগ্রহণমূলক, ফলাফলই কতটা গ্রহণযোগ্য হবে, কিভাবে দেখছে বিশ্ব এই নির্বাচন, সব মিলিয়ে আমাদের আজকের এই আলোচনা। এমন এক সন্ধিক্ষণে স্বাগত জানাচ্ছি আপনাদের ডেডলাইন বাংলাদেশে। আমি জহিরুল আলম আছি আপনাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, বিশিষ্ট কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত জনাব হুমায়ুন কবির। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আর আমাদের সঙ্গে যুক্ত হবেন সংবিধান বিশেষজ্ঞ এবং বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টের ডক্টর শাহদিন মালিক। কিছুক্ষণের মধ্যে আমরা তাকে পাব। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তরুণ কিছু ভোটার, আমাদের বন্ধু। তারাও প্রশ্ন করবেন, কথা বলবেন অতিথিদের সঙ্গে। এছাড়াও আশা করছি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি নরসিংদী 2 আসনের বিএনপি প্রার্থী, তাকেও আশা করছি। এবং আশা করছি পাবনা থেকে আমাদের সঙ্গে কথা বলবেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জামাতের প্রার্থী, পাবনা 1 সাথিয়া বেড়া আসনের প্রার্থী। তাকেও আশা করছি কোনো এক সময় আমরা যুক্ত করে নিতে পারব। আলোচনায় যাই। আমরা জনাব হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলবো, ডক্টর শাহদিন মালিকের সঙ্গে কথা বলবো এবং তরুণ ভোটারদের কাছ থেকেও কিছু প্রশ্ন নিব। কারণ আমরা নির্বাচনের যে কাছাকাছি সময় এসে পড়েছি, তুমুল প্রচারণা চলছে বড় দলগুলোর, জোটগুলোর, এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিনিয়ত কথা বলছেন, কখনো কখনো উত্তাপ ছড়াচ্ছে তাদের প্রতিশ্রুতিতে এবং রাজনৈতিক বিভাজনমূলক নানা ধরনের বক্তব্য রাখছেন। এবং একই সঙ্গে তারা আগামী দিনের রূপরেখাও তুলে ধরবার চেষ্টা করছেন যে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন নির্বাচনে যদি তারা জয়ী হন। শুরুতেই ডক্টর জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকেই জানতে চাই, কিছুদিন আগে আপনি মাঠ পর্যায়ে ঘুরে এসেছেন, ভোটের চিত্র দেখেছেন এবং কিছু বিশ্লেষণও আপনি দিয়েছেন। আমরা সম্প্রতি বিএর কাছ থেকে কিছু বিশ্লেষণ পেয়েছি। দেখছি যে নির্বাচন সবার মধ্যে একটা উত্তেজনা তৈরি করেছে, একটা আকাঙ্ক্ষা তৈরি করেছে। সেটা তরুণদের মধ্যে আকাঙ্ক্ষা আছে, নারীদের মধ্যেই আকাঙ্ক্ষা আছে। সব মিলিয়ে বিগত 3টি নির্বাচনে নানা ধরনের কিন্তু ট্যাগিং হয়েছে, আমি ডামি নির্বাচন বা রাতের ভোট বা নিশি রাতের ভোট ইত্যাদি। এগুলো খুবই স্ক্যান্ডালাস নির্বাচন। এই একটা প্রথম নির্বাচন হচ্ছে 3টি নির্বাচনের পরে, যখন একটা পার্টিসিপেটরি, সবার অংশগ্রহণমূলকভাবে এবং উৎসাহমূলক পরিবেশে এই নির্বাচনটা হতে যাচ্ছে। আপনি কি সত্যি মাঠের চিত্রে কি কতটা উৎসাহ লক্ষ্য করেছেন মানুষের? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন, আমি আপনার সাথে উৎসাহের জায়গাটাতে আমি আপনার সাথে একমত। এবং আমরা যেটা দেখেছি যে ভোটার উৎসাহিত, সরকারি কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন তারাও উৎসাহিত, নির্বাচন কমিশনের কর্মকর্তারা তারাও উৎসাহিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন তারাও উৎসাহ নিয়ে দেখছে। তো সামগ্রিক অর্থে একটা উৎসাহের জায়গা আছে। তবে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আমরা কি প্রেক্ষাপটে এখন এই নির্বাচনের দিকে যাচ্ছি, সেই প্রেক্ষাপটেরও একটা ছায়া কিন্তু মানুষের মধ্যে আছে। যেমন ধরুন গত জুলাই, আমরা যেটাকে জুলাই গণ অভ্যুত্থান বলি, সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা আসি, তারপর থেকে আইন শৃঙ্খলা নিয়ে নানান প্রশ্ন আছে মানুষের মধ্যে। এটাও প্রশ্ন আছে যে আমরা ভোট দিতে যেতে পারবো তো, বা ভোটটা নির্বিঘ্ন হবে কি না ইত্যাদি নিয়ে প্রশ্ন আছে। তো দুটো চিত্রই আমরা পাচ্ছি। একটা হচ্ছে যে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ আছে, এবং উৎসাহের কারণটা হলো যে এখানে প্রায় 1/3 অলমোস্ট 12 কোটি ভোটারের মধ্যে প্রায় 4 কোটি ভোটার আছেন প্লাস মাইনাস, যারা এই প্রথমবার ভোট দেবেন, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, এই পুরো প্রজন্মটা কিন্তু ভোট দিতে পারেনি। তো কাজে তাদের জন্য একটা উত্তেজনার বিষয়, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আমি এতটাই তাদেরকে আগ্রহী দেখেছি, আমরা যখন প্রশ্ন করেছি যে আপনারা কতজন ভোট দিতে আগ্রহী,
অলমোস্ট 100% তারা কিন্তু উৎসাহী। Okay. তো কাজেই এই তরুণ প্রজন্মের এই উৎসাহটা জি। আমার কাছে খুব একটু আপনাকে যদি থামাতে চাই, আমরা ডক্টর শাহদিন মালিক, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্বাগত ডক্টর শাহদিন মালিক আপনাকে। জি, ধন্যবাদ আপনাদের। যেহেতু যুক্ত হয়ে গেলাম, আপনার কাছ থেকে একটু শুনে নেই। আমরা স্টুডিওতে আছেন জনাব হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, এবং কিছু শিক্ষার্থী আমাদের সঙ্গে রয়েছেন, তারা প্রথমবারের মতো এবার ভোট দিবেন, তরুণ ভোটার। তাদেরও কিছু প্রশ্ন থাকতে পারে আপনার কাছে এবং জনাব হুমায়ুন কবিরের কাছে। শুরুতেই বলছিলেন জনাব হুমায়ুন কবির যে হ্যাঁ, উৎসাহ আছে ভোটের মাঠে, আবার একই সঙ্গে সহিংসতা মুক্ত নির্বাচন হবে কিনা সে বিষয়েও কিছুটা আশঙ্কাও উনি লক্ষ্য করেছেন। কিছুদিন আগে উনি মাঠ পর্যায়ে ঘুরে এসেছেন এন্টারপ্রাইজ ইনস্টিটিউট থেকে। আপনার দৃষ্টিতে এই পর্যন্ত ভোটের যে পরিবেশ আপনি দেখছেন, যে ধরনের রেটরিক আপনি দেখছেন, যে ধরনের প্রতিশ্রুতি দেখছেন এবং যে ধরনের বক্তব্য দেখছেন, তাতে আপনার অবজারভেশন কী? না, ধরেন ভোট প্রচারণা 22 তারিখে শুরু হয়েছে, প্রায় কম বেশি 10 দিন হয়ে গেছে, আর কম বেশি 10 দিন আছে, মানে প্রচারণার অর্ধেক সময় আমরা পেরিয়ে আসছি। তো এই অর্ধেক সময় হ্যাঁ, কিছুটা অসহিষ্ণুতা তো অবশ্যই আমরা দেখেছি, কিছু কিছু জায়গায় ছোটোখাটো মারামারি হয়েছে। তো কিন্তু আপনি যদি ধরেন ওইভাবে যদি দেখেন, যে প্রচারণার অর্ধেক সময় পার হয়ে গেছে, কিন্তু এই অর্ধেক সময় বড় কোনো সহিংস ঘটনা ঘটে নাই। হ্যাঁ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, দোষারোপ করছে, মানে কিছুটা জায়গায় ছোটোখাটো বোধহয় ধাক্কাধাক্কি মারামারি হয়েছে, কিন্তু সার্বিকভাবে এটাকে আমি এখন পর্যন্ত যা পরিস্থিতি, আমি তাকে সংখ্যাযুক্ত মনে করছি না। এখন আগামী 10 দিনে যদি অবস্থা খারাপ হয়, সেটা আরও 2-3 দিন পরে দেখা যাবে, কিন্তু প্রথম 10 দিনে যেটা গেছে সেটা তো আমার কাছে, আমার দৃষ্টিতে অনেকটা স্বাভাবিকই। কারণ মানে এত বছর পরে নির্বাচন হচ্ছে, আর যেখানে প্রায় ভোটার সংখ্যা 12.5 কোটি, এবং এটা দুনিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, এইসব বিবেচনায় আর নির্বাচনের সময় তো একটা উত্তেজনা কাজ করে, এটা স্বাভাবিক। আবেগ আছে, উত্তেজনা আছে, কিন্তু সব কিছু মিলে সার্বিক বিবেচনায় আমি কিন্তু তেমন কিছু শঙ্কিত হওয়ার দেখছি না। আচ্ছা, একজন আইনজীবী হিসেবে যদি প্রশ্ন করি যে এই মানে আইনজীবী কেন, এটা যে কোনো মানুষের দৃষ্টিতেই এই প্রশ্নটি আসবে, নির্বাচনটি সামগ্রিকভাবে মানে লিগ্যাল অ্যাসপেক্টে কতটা অংশগ্রহণমূলক হচ্ছে বলে আপনি মনে করেন? আরও স্পেসিফিক বলি, ধরেন এই প্রশ্নটি আমরা করি বা না করি, এখন একটি দল কিন্তু ধরেন একটা তো সবাই যেটা, হ্যাঁ, নির্বাচনের বাইরে। জি জি, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, এবং ওই বিবেচনায় তার মানে আওয়ামী লীগের সমর্থকদের অংশগ্রহণটা খুব বেশি হবে না। তারা হয়তো, আমার ধারণা, তাদের বেশিরভাগই ঘরেই বসে থাকবে। তো এটা ওই অর্থে একেবারে 100% অংশগ্রহণমূলক হবে না। এখন কত এটা ভোটের হার দেখে বোঝা যাবে। অতীতে তো আমাদের ভোট প্রদানের হার কখনো 50% পেরোয় নাই। তো এইবারও 50% সম্ভবত পেরোবে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে 40 থেকে 50-এর মধ্যে থাকবে। যদিও এটা ঠিক যে একটা বড় দলেতে অংশগ্রহণ করছে না, কিন্তু অন্যদিকে সাধারণ মানুষের উৎসাহ অনেক বেশি। আমার ধারণা আগে অনেকেই হয়তো বিভিন্ন কারণে উৎসাহ কম ছিল, নির্বাচনে যেতেন না। এখন এইবার সাধারণ মানুষের অংশগ্রহণ অনেক বেশি হবে। এবং যেটা আসছে যে আপনি এখানে 2জন তরুণ শিক্ষার্থী আছেন, তারা প্রথম নির্বাচিত হয়েছে, এবং পত্রপত্রিকায় যেটা দেখছি বা টেলিভিশনে, তরুণদের জিজ্ঞেস করলে তারা সবাই বলছে একযোগে যে তারা ভোট দিবে এবং ভোটে উৎসাহের সাথে ভোট দিতে যাবে। তো একটা দল বাদ থাকবে, কিন্তু তার সত্ত্বেও আমার ধারণা যে ভোট প্রদানের হার 50-এর খুব বেশি নিচে হবে না, বরং উপরেই হতে পারে। এখানে
মানে এটা তো ভোটের ক্ষেত্রে বলেন, গণভোটের ক্ষেত্রে আপনার প্রজেকশন কি? গণভোটের ক্ষেত্রে সাধারণ ভোটাররা কতটা অ্যাকনলেজড, কতটা ওয়াকিবহাল, কতটা অ্যাওয়্যার এবং কতটা সচেতনভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে আপনি জানেন যে সরকার বলছে তারা গণভোটের জন্য প্রচারণা করবে হ্যাঁ এর পক্ষে, কিন্তু জনপ্রশাসন থেকে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই হ্যাঁ বা না কোনো পক্ষেই কিন্তু নির্বাচনের প্রচারণা, গণভোটের জন্য প্রচারণা করতে পারবেন না। হ্যাঁ, এইটা মানে সরকারি কর্মচারীরা ভোটের কোনো পক্ষে বিপক্ষে প্রচারণা করতে পারবে না, এটা আমাদের বহু বছর 40-50 বছর আগে থেকে আইনে লেখা আছে। তো এখন যদি মানে এই সরকার মনে করে যে তারা আইনের ঊর্ধ্বে, তাহলে তো আমাদের কিছু বলার নাই। কিন্তু এখন হ্যাঁ, এই সরকারি কর্মকর্তাদের দিয়ে এটা প্রচারণা করা যাবে না, ইলেকশন কমিশন এটা ক্লিয়ার করেছে। এখন আমার ধারণা যে গণভোটের যে জটিল প্রশ্ন, এইটা জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়ার মতো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা আমাদের দেশে শতকরা 10 ভাগেরও নাই। আর এইভাবে এত মানে এত জটিল গণভোটের প্রশ্ন বোধহয় দুনিয়াতে আর কেউ কখনো করে নাই। তো আর এইটার পক্ষে বিপক্ষে প্রচারণা রাজনৈতিক দল করছে, কিন্তু রাজনৈতিক দলগুলি বা যারা মানে নির্বাচনের মাঠে আছেন তারা তো সবাই নিজেরই প্রচারণা করছেন। তো সার্বিক বিবেচনা আমি যেটা বলছিলাম, যে যদি শতকরা 50 ভাগ লোকে ভোট দেয়, ভোটাররা ভোট দেয়, তার মধ্যে হয়তো 10 ভাগের 1 ভাগ এই গণভোটে অংশগ্রহণ করবে, এবং বাকি সবাই গণভোটের ব্যালটটা বোধহয় কোনো চিহ্ন না দিয়ে এমনি ব্যালট বাক্সে ঢুকিয়ে দিবে। ধন্যবাদ ডক্টর শাদী মালিক, আপনি আছেন আমাদের সঙ্গে। গণভোটের অংশগ্রহণ আমি কোনো মতেই যে থাকুন আমাদের সঙ্গে। যেন হুমায়ুন কবির, এখানে আপনি দুটো আসপেক্ট দেখেছেন, একটা হলো উৎসবের আমেজও দেখেছেন, একই সঙ্গে কিছুটা শঙ্কার জায়গাও আছে। ট্রেডিশনালি যদি আমরা দেখি যে ভোটের সময় কি ঘটে আমাদের এখানে, এখানে ভোটের আগে বা ভোটের দিন বা ভোটের পরেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের নাশকতা, আগুন, ককটেল, কেন্দ্র দখল, জাল ভোট, ভোটারদের মানে এই ধরনের বিষয়গুলো দেখি। তো কি মনে হয়েছে ওভারঅল ইলেকশন কমিশনের সামর্থ্য এবং আমাদের ল এনফোর্সিং এজেন্সিগুলো যারা কাজ করছেন, কিংবা গোয়েন্দা তৎপরতা, নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু, সহিংসতামুক্ত হোক, এটা সবার প্রত্যাশা, সেই জায়গাগুলোর মধ্যে আপনি প্রস্তুতি এবং মাঠের বাস্তবতা কি দেখেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি একটা গুরুত্বপূর্ণ মানে অংশকে উল্লেখ করেননি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। জি, নিশ্চয়ই। কারণ সহিংসতা বিস্তার বা সহিংসতার সূত্র হিসেবে কিন্তু তাদের একটা ভূমিকা থাকে। না, তারাই তো এগুলোর মূল মানে সেটা আমি বলছি। আমার কাছে যেটা মাঠ পর্যায়ে আলাপ করে যেটা মনে হয়েছে, এবার সব রাজনৈতিক দলই চাচ্ছে এই নির্বাচনটা হোক, শান্তিপূর্ণভাবে হোক। এখানে আমার অনুধাবন বলছি, কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না যে এই ভায়োলেন্সটা আমরা করলাম বা এটা এই সহিংসতা ছড়াবার জন্য দায়টা আমাকে নিতে হচ্ছে। কারণ তারা জানে যে যদি নির্বাচনটা কোনো কারণে অস্বস্তিতে পড়ে, তাহলে কিন্তু ভোটাররা তাদের উপর প্রতিশোধ নেবে বা ভোটাররা কিন্তু তাদেরকে দায়বদ্ধ করবে। তো কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সাবধানতাটা কিন্তু আমি লক্ষ্য করছি এবং মাঠ পর্যায়ে দেখেছি। এবার যদি আসেন প্রশাসনের দিক থেকে, প্রশাসন নিশ্চিতভাবেই চেষ্টা করছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, বেসামরিক প্রশাসন বলেন, তারা সকলেই চেষ্টা করছে তাদের সাধ্য অনুযায়ী যে যাতে শান্তিপূর্ণ থাকা যায়। এখানে একটা সীমাবদ্ধতা আমাদের মনে রাখতে হবে যে এখনকার বাস্তবতায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা প্রশাসন বলেন, তাদের খানিকটা সক্ষমতার ঘাটতি আছে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। নির্বাচন কমিশন যদি বলেন, এখানে আমার ধারণা যারা নির্বাচন কমিশনের কর্মকর্তারা আছেন মাঠ পর্যায়ে, তাদের সক্ষমতাটা আরেকটু বাড়ানো দরকার এবং একই সাথে নির্বাচন কমিশনকেও আরও তৎপর, যেটাকে আমি যদি প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। কারণ মাঠ পর্যায়ে ধরেন এখনও তো ওইভাবে অর্ধেক, যেটা ডক্টর শাদী মালিক বললেন, অর্ধেক সময় আমরা পার করেছি আর অর্ধেকটা সময় আছে। ইন্টেন্স যেটা কম্পিটিশনটা হবে সেটা কিন্তু আগামী 10 দিন হবে এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে কোনো ভায়োলেশন, কোড অফ কন্ডাক্ট, যেটা এই কোড অফ কন্ডাক্টের বাইরে যেই যাবে তার বিরুদ্ধে
তাৎক্ষণিকভাবে ব্যবস্থা যদি তারা নিতে পারে, তাহলে আমার ধারণা নির্বাচনে এই শান্তিপূর্ণ পরিবেশটা বজায় রাখা সম্ভব হবে। আর আরেকটা জিনিস বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে এই নির্বাচনে কিন্তু ডক্টর স্বাধীন মালিক যেটা বললেন, আমার ধারণা ভোট আরেকটু বেশি পড়বে, কারণ সকলের মধ্যে একটা উদ্দীপনা আছে যদি শান্তিপূর্ণ পরিবেশটা বজায় রাখা যায়। কারণ এখানে মনে রাখতে হবে যে আমাদের জনগোষ্ঠীর মধ্যে একটা বড় অংশ কিন্তু মাইনরিটি আছে, আমাদের অন্যান্য যারা আছে তাদেরকে নিরাপত্তা বোধটা তৈরি করা বা তাদেরকে এই ভোটটা দেয়া, এই কাজটা কিন্তু সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, প্রশাসন, নির্বাচন কমিশন সকলকে মিলে কিন্তু করতে হবে। জি, যদি জায়গায় আপনি যেটা বললেন সেটা ধরেন যে এই নির্বাচনের প্রতি আমাদের জনগণের যেরকম আকাঙ্ক্ষা এবং মনোযোগ এবং উৎসাহ আছে, একই সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল যারা আমাদের বন্ধুরা আছেন বাইরে, তাদেরও প্রচুর আগ্রহ এবং তারা এখানে পর্যবেক্ষক পাঠাচ্ছেন, তারা এখানে মানে খুব যোগাযোগের মধ্যে আছেন। আপনার দৃষ্টিতে ধরেন এখানে মেজর কিছু মানে কান্ট্রিজের আমাদের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো আলোচিত হচ্ছে, প্রতিবেশী ভারতের কথা আছে, চায়নার কথা আছে, যুক্তরাষ্ট্রের কথা আছে, ইউরোপিয়ান ইউনিয়নের কথা। এই এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো এবারে নির্বাচনে কিভাবে মানে কি বলবো ইম্প্যাক্ট ফেলছে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা করলেন। এবারের নির্বাচনটা মনে হয় আমার মানে ৭০ সালের নির্বাচনে যেরকম গুরুত্ব নিয়ে ৭০ সালের নির্বাচনটা আমাদের জন্য একটা ভাগ্য নির্ধারক নির্বাচন হিসাবে আবির্ভূত হয়েছিল, যার পথ ধরেই আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি। এবারের নির্বাচনটা কিন্তু এরকম, এবং আপনি লক্ষ্য করবেন এবারটা শুধু আমাদের অভ্যন্তরীণ সরকার পরিবর্তনের জন্য নয় কিন্তু, বা এর পাশাপাশি রেফারেন্ডামটা আছে। রেফারেন্ডাম মানে হচ্ছে সংসদ আগামী 5 বছরের জন্য ভোট দেবো আমরা সংসদ সদস্যদেরকে নির্বাচন করার জন্য। জনাব হুমায়ুন কবির, একটু আপনাকে সরি ফর ইন্টারাপশন, গণভোটের প্রসঙ্গটি আপনি এনেছেন। ঠিক এই মুহূর্তে রংপুরে জনাব তারেক রহমান নির্বাচনের প্রচারে আছেন। আমরা 1 মিনিট তার বক্তব্যটি একটু শুনবো, শুনে আমরা আলোচনার মধ্যে যেতে চাই। নেতৃত্বের, তাহলেই এই বিভাগের আমরা আমূল পরিবর্তন করতে পারবো। কিন্তু সেই আমূল পরিবর্তন করতে হলে ওই যে বললাম, সঠিক ব্যক্তি এবং সঠিক নেতৃত্ব দরকার। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে আমরা যদি দেখি নিকট অতীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে আসার সময় দেখলাম যে বড় ধানের প্রস্তুতি চলছে। শহীদ জিয়া এই দেশের শাসনভার গ্রহণ করার আগে এখানে বড় ধান হতো? মুরব্বীরা আছে জানবেন, ইয়াং ছেলে পেলে যারা আছে তোমরা হয়তো জানবে না, কিন্তু মুরব্বীরা জানে হতো না। এটি শহীদ জিয়ার অবদান, অর্থাৎ বাড়তি ফসল শুরু হয়েছে। প্রিয় ভাই বোনরা, একইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, সেই সময় আমরা দেখেছি যে এই অঞ্চলের সবচাইতে বেশি সংখ্যক মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু বিগত 16 বছর ধরে আমরা দেখেছি যে আরো যতগুলো মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল, তথাকথিত উন্নয়নের নামে লুটপাট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। ফলে নতুন সাধারণ মানুষের জীবনযাত্রা টিকে থাকার জন্য নতুন ব্যবসা বাণিজ্য, মিল, কলকারখানা কোনো কিছু এইখানে করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় একটু আগে আমি আবু সাইদের বাড়ি থেকে আসলাম। আমি নিজেও জানতাম না যে সেইখানেও পর্যন্ত কয়লা আছে। আমি জানতাম দিনাজপুরে কয়লা আছে, কিন্তু আজ আমি শুনলাম যে সেখানেও কয়লা আছে। হ্যাঁ, আমরা শুনছিলাম ওনার নির্বাচনী প্রচারে আছেন। যে প্রসঙ্গটি আসছি আপনার এক্সটার্নাল ফ্যাক্টরসের কথাগুলি আপনি বলছিলেন, কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে নির্বাচনী প্রচারে ওনারা উত্তরাঞ্চলে আছেন। এর আগে কিন্তু জামাতের পক্ষ থেকেও মানে উত্তরাঞ্চলের বিষয়ে কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে। এই যে প্রতিশ্রুতির যে বিশাল একটা বন্যা আছে, কিন্তু উৎপাদন বলেন, মঙ্গা দূরীকরণ বলেন, দারিদ্র দূর করা বলেন, তিস্তা পানি সমস্যার সমাধান করে দেওয়া বলেন, ব্যারেজ নির্মাণ বলেন, এগুলো আপনার কাছে কি মনে হয় যে এই প্রতিশ্রুতিগুলো অনেকগুলো তাদের সামর্থ্যের সঙ্গে মানে বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক কাঠামো তার থেকে অনেক বেশি বিয়ন্ড চলে যাচ্ছেন প্রতিশ্রুতিগুলো নিয়ে তারা? এটা তো নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেন এবং সেটা বাস্তবায়ন যোগ্য কতটা সেটা ভিন্ন প্রসঙ্গ। এবার একটু আপনার আগের জায়গাটাতে ফেরত যাই। এবার নির্বাচনে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে একটা পার্লামেন্ট গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের
যে গণতান্ত্রিক প্রক্রিয়া, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নেন্স আছে, সেখানে আমরা যাব। এটা একটা উপাদান। এটা 5 বছরের জন্য, এবং সেখানকার মধ্যে আবার যেটা সংস্কার কমিশন থেকে বলা যে হয়েছে বা ক্ষমতার সরকারি ভারসাম্য আদেশও, কিভাবে তৈরি করা যায়। এখানে 180 দিন আবার এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে। যদি হ্যাঁ ভোট রেফারেন্ডামে জয়যুক্ত হয়, তারা সংবিধান পরিবর্তনের এই কাজটা করবে। তো এটা 5 বছরের জন্য। কিন্তু এই যে সংস্কার প্রক্রিয়া যেটা আছে, সেটা কিন্তু জুলাই চার্টারের ভিত্তিতে যেটা হয়েছে বলে বলা হয় বা আমরা যেটা শুনেছি, সেটা যদি হয় তাহলে সেটা কিন্তু আপনার ভবিষ্যতের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে টেকসই করার কাজটাতে কন্ট্রিবিউট করবে। তো কাজে এইগুলো না, বাইরের এটা পৃথিবী, আমাদের বহির্বন্ধুদের আমি আসছি, তারা চায় আমরা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাই, 1 নম্বর। 2 নম্বর, তারা চায় গণতান্ত্রিক প্রক্রিয়াটা টেকসই হোক। কিন্তু এই ব্যাপারে একটু সন্দেহের জায়গা থাকে কিনা, যে তারা চায়, এটা দিস এ ভেরি আইডিয়াল স্ট্যান্স, তারা চায় বাংলাদেশে গণতন্ত্র থাকবে, এখানে শান্তি স্থিতিশীলতা থাকবে, কিন্তু পাবলিক পারসেপশন অনুযায়ী ধরেন ভারত বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে চায় কিনা, বা আমেরিকা, অনেক সময় আলোচনা হয় এই বিষয়গুলো যে তারা এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করছে কিনা, বা চায়নার এখানে কোনো মানে ফার রিচিং কোনো ইন্টারেস্ট আছে কিনা, এগুলো এই ইন্ট্রিগিং বিষয়গুলো আপনি কীভাবে দেখেন? এগুলো মাঠ পর্যায়ে মানুষ ওইভাবে চিন্তা করে না। মানুষ যেটা দেখতে চায় বা বাইরে পৃথিবী যেটা দেখতে চায়, সেটা হচ্ছে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার টেকসই একটা ব্যবস্থা, দায়বদ্ধ গণতান্ত্রিক ব্যবস্থা চায়, যেখানে মানুষের অংশগ্রহণটা সুনিশ্চিত হবে। এটা নিয়ে তাদের কোনো বিষয় না, এটা তারা প্রক্রিয়াটাকে স্বচ্ছভাবে বা প্রক্রিয়াটা চলুক সেটা চায়। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে যারা আমাদের উন্নয়ন সহযোগী, তাদের কিন্তু এখানে ইনভেস্টমেন্ট আছে, ডিফারেন্ট ওয়েজে ইনভেস্টমেন্ট আছে, এবং যেহেতু তারা এখানে আমাদের সাথে সংযুক্ত হয়ে আছে, সেহেতু আমাদের সাথে তাদের স্বার্থ কিন্তু সংযুক্ত হয়ে আছে। তো কাজে সেই জন্যই তাদের আগ্রহের জায়গাটা বেশি আমরা দেখি। জনাব হুমায়ুন কবির এবং ডক্টর স্বাধীন মালিক আমাদের সঙ্গে আছেন। আমরা আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন যদি থাকে, কেউ যদি কোনো কমেন্ট, কোনো প্রশ্ন করতে চান, তাহলে প্রশ্ন রাখতে পারেন, আমরা এটার উত্তর নেওয়ার চেষ্টা করব। কেউ আগ্রহী? জি। আমি ওমর ফারুক যুবরাজ, আইবিটি স্টুডেন্ট। আমার একটা লাস্ট কিছুদিন আগে আমাদের শেরপুরে একটা ঘটনা ঘটছে। তার আগে হচ্ছে আমাদের গত 1 বছর অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, মানে মবের মাধ্যমে বিভিন্নভাবে, এবং হাদি ভাইকে অলরেডি শহীদ করা হয়েছে। আমার কাছে প্রশ্ন, আইন কেন রাজনীতির কাছে বারবার পরাজিত হয়? ওকে, আর কেউ কোনো প্রশ্ন করবে? ওকে, তাহলে জি বলেন, প্রশ্নটা নিয়ে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হইল, যখন যে দল ক্ষমতায় যায় তখন দেখা যায় ওই দলের নামে বিগত দলের যে মামলা থাকে, ওই আমলে যে মামলাগুলো থাকে, কিন্তু যখন দল ক্ষমতায় যায় তখন ওই দলের নামে কোনো মামলাই থাকে না। এটা কেমন সংবিধান বা কেমন ক্লিয়ার? আপনার প্রশ্নটা খুবই পরিষ্কার। Thank you. আশা করছি যে বিএনপির একজন শীর্ষ নেতা, জামাতের একজন প্রার্থী, তারাও যুক্ত হবেন আমাদের সঙ্গে। ঠিক এই মুহূর্তে কুমিল্লায় নির্বাচনী প্রচারে আছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা তার বক্তব্য একটু শুনে আসি, তারপরে আলোচনায় থাকব। এত কিছুর পর আল্লাহ রাব্বুল আলামিন শহীদানের রক্ত আর মজলুম জনগণের চোখের পানি কবুল করে আমাদের বুকের সন্তান যুব সমাজের নেতৃত্বে 24 আগস্টের বিপ্লব যখন সফল হলো, যেটাকে আমরা 26 জুলাই বলে থাকি, সেদিন প্রথমেই আমরা উচ্ছ্বাস প্রকাশ করলাম না, আমরা মিছিলে উত্তাল হলাম না, স্লোগান দিলাম না, আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য সেজদায় পড়ে শুকরিয়া আদায় করলাম। তারপরে দেশবাসীকে ভাঙ্গা বিধ্বস্ত অফিসে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিলাম, আমরা কারো উপর থেকে প্রতিশোধ গ্রহণ করব না। তবে যারা ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি, তারা যদি ন্যায় বিচারের জন্য আদালতের আশ্রয় নেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না। আমরা কথা দিলাম, আর্থিকভাবে আমাদের দেশে ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই। আমরা শুনছিলাম ডক্টর শফিকুর রহমানের কথা। তিনি কুমিল্লায় আছেন। নির্বাচনে জামাতের পক্ষ থেকে, তার জোটের পক্ষ থেকে তারা সরকার গঠন করলে কি করবেন, সে ধরনের প্রতিশ্রুতিগুলোই থাকছে বেশিরভাগ। আমরা কক্সবাজার একটু যেতে চাই, সেখানে আমার সহকর্মী জনাব আজিম নিহাদ আছেন।
আজিম নিহাত, কক্সবাজারের চিত্রটি কেমন, ভোটের উত্তাপ সেখানে কেমন আছে? আমরা জানি যে রোহিঙ্গা সংকটটি অমীমাংসিত, কিন্তু রাজনৈতিক দলগুলোর নানা প্রতিশ্রুতির মধ্যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু রোহিঙ্গা বিষয়ে সংকট নিরসনের বিষয়ে তাদের রোডম্যাপ কী, তাদের বক্তব্য কী, সে বিষয়ে খুব বেশি জোরালো কোনো বক্তব্য এখনও শুনতে পাইনি। আপনি যদি সংক্ষেপে আমাদেরকে একটু ওই অঞ্চলের চিত্রটা একটু বলেন, খুবই সংক্ষেপে। কক্সবাজারের কিন্তু সবচেয়ে বড় সংকটটা রোহিঙ্গা ইস্যু, কারণ এই রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের অর্থনীতির একটা চাপ পড়ছে, অপরাধে একটা চাপ পড়ছে। এখন জানেন যে আপনি কক্সবাজারটা ভীষণ অনিরাপদ হয়ে গেছে রোহিঙ্গাদের কারণে, কারণ তাদের শুধুমাত্র ক্যাম্পে থাকার যে ব্যবস্থা সেখানে নাই, তারা সেখান থেকে বেরিয়ে পুরো কক্সবাজারের বিভিন্ন জায়গায় তাদের বিচরণ, ফলে কক্সবাজারে বিভিন্ন অপরাধের সাথে রোহিঙ্গাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, সে কারণে অপরাধের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। এবং আপনি যেটা বলছেন যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা প্রার্থীদের কাছ থেকে বা তাদের দলের বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা এখানে আসছিলেন, কিন্তু রোহিঙ্গা ইস্যু তো আসলে স্পষ্ট করে কেউ কোনো কিছু বলেনি। যদিও আমরা গত কয়েকদিন ধরে বিএনপির যিনি কক্সবাজার উখিয়া টেকনাফের যিনি প্রার্থী শাহজাহান চৌধুরী, তিনি কয়েকবার বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে তারা মিয়ানমারের অভ্যন্তরের যে সমস্যা সেটি সমাধান করতে পারবে তার দল থেকে, এবং একই সাথে সেখানে একটা পরিস্থিতি তৈরি করে এখান থেকে রোহিঙ্গাদের তারা ফেরত পাঠাতে পারবে। কিন্তু আদৌ সেটা নির্বাচনী প্রচারণার খাতিরে হয়তো বলা, কিন্তু এটা আসলে কিভাবে সম্ভব, কিভাবে করবেন সেটা আসলে দলীয় পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি। এবং আপনি জানেন যে আগামী যে নির্বাচনটা হচ্ছে 12 তারিখ, সেই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা সবচেয়ে বড় ভীতির জায়গা হচ্ছে। এবার যেহেতু অনেক বেশি প্রতিযোগিতামূলক নির্বাচনটা হচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং ইতিমধ্যে আমরা পুলিশের কাছ থেকে ডেটা পেয়েছি, সেখানে তারা যেটি বলছেন যে কক্সবাজারে 71টি কেন্দ্রকে তারা অতি গুরুত্বপূর্ণ হিসেবে, অর্থাৎ আমাদের বাসায় যেটি ঝুঁকিপূর্ণ, সেই কেন্দ্রগুলোর বেশিরভাগই কিন্তু উকিয়া টেকনাফে অবস্থিত। ফলে সেখানে আপনি জানেন যে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান রয়েছে। এবং গত কিছুদিন আগে বাংলাদেশের যে হুয়াইকং বর্ডার রয়েছে টেকনাফে, সেই হুয়াইকং বর্ডারের পাশেই আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সাথে দফায় দফায় কিন্তু সেখানে সংঘর্ষ হয়েছে, এবং এখনো সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ, এবং সেই সংঘাতগুলো নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরে হয় কিনা সেটি মানুষের মধ্যে একটা উদ্বেগ আছে। যদিও আজিম নিহাদ, আপনাকে ধন্যবাদ। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে রোহিঙ্গা, অমীমাংসিত রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে। অ্যাকচুয়ালি আমি যে প্রশ্নটি আগে করেছিলাম, ডেফিনেটলি আপনি কূটনীতিক হিসাবে অনেক ইনসাইটফুল বক্তব্য দিয়েছেন যে তারা বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশনের ক্ষেত্রে সম্পূর্ণ আগ্রহী এবং এইটা ব্যাপারে সাপোর্ট করতে চায়, এবং তাদের কিছু ফাইন্যান্সিয়াল ইকোনমিক ইন্টারেস্ট আছে, সেটা মূলত এটা। কিন্তু এই জায়গাটা আরেকবার আসতে চাই, ডক্টর শাদিন মালিককেও আমি একটু জিজ্ঞেস করবো যে এই বাংলাদেশকে ঘিরে এটা মানে পাবলিক ডোমেইনে এই আলোচনা আছে, একটা আঞ্চলিক এবং কূটনৈতিক চাপ আছে, এবং প্রতিবেশী দেশ থেকেও সবসময় একটা মানে এক ধরনের আধিপত্যবাদের কথা বলা হয় বা অস্থিতিশীলতা তৈরি করার একটা অভিযোগ তৈরি মানে আসে সবসময়, রাজনৈতিক মহলে আছে, পাবলিক ডোমেইনে আলোচনা আছে। খুব ছোট করে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। জনমনে এবার এটা একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। তারা চায় না যে কোনো ধরনের আধিপত্য এখানে আসুক, এই ব্যাপারে তাদের একটা সুস্পষ্ট অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। আরেকটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে তারা ন্যায্যতা এবং ন্যায় বিচারটাকে গুরুত্বের সাথে দেখছে। তো কাজেই নির্বাচনে এখন মাঠে যে যাই বলুক, ভোটাররা ভোট দিতে গেলে কিন্তু তাদের কাছে এই বিষয়গুলি উপাদান হিসাবে থাকবে। তবে আমার ধারণা যে এবারের নির্বাচনে অন্যান্য আগে বাংলাদেশে অনেকগুলো নির্বাচন হয়েছে, কিন্তু 12টা নির্বাচন হয়েছে। এই 12টা নির্বাচনে আমাদের প্রতিবেশীদের যে পরিমাণ ভূমিকা ছিল, এই নির্বাচনটা আমার ধারণা সেই তুলনায় তাদের ভূমিকাটা কম মাঠ পর্যায়ে। কারণ এখানে কোনো রাজনৈতিক দল এ বিষয়ে কিন্তু তাদের সহযোগিতা করছে না বা তাদের বক্তব্য বা অবস্থানকে সমর্থনও করছে না। তো কাজে এখানে একটা নতুন ডাইনামিক আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে। বাইরের পৃথিবী কিন্তু নির্বাচনের বক্তব্যের মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কিনা, অনেকেই বলছেন যে এটাকে কিন্তু কোনো না কোনোভাবে তুলে আনছে যে দিল্লি না, পিন্ডি না, ঢাকা সবার আগে বাংলাদেশ বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান বলেছেন, এবং তার প্রতিপক্ষ জোটের পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে না, প্রতিবেশী দেশের এক ধরনের ইনফ্লুয়েন্স আছে, তাদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সহযোগিতার মাধ্যমে নতুনভাবে আবার তাদের আধিপত্য প্রতিষ্ঠা করার এই বিষয়গুলো কিন্তু রেটরিক হিসেবে আসছে নাকি? এখানে জনগণের আমার মাঠ পর্যায়ের যে উপলব্ধি, জনগণ কোনো ধরনের আধিপত্য পছন্দ করে না। এই রং কি ওই রং, কোনো রং চাচ্ছে না। তারা চাচ্ছে আমরা
আমাদের স্বকীয়তার উপর ভিত্তি করে আমরা তরুণ আত্মমর্যাদা প্রজন্মের নিয়ে দাঁড়াই। দুটো প্রশ্ন ছিল, কিন্তু তার আগে প্রশ্ন দুটার উত্তর আপনি করবেন যেন হুমায়ুন কবির। তার আগে ডক্টর শাহদিন মালিক, এই প্রশ্নটি আবারও আপনাকে করতে চাই যে বাংলাদেশের উপরে নানা ধরনের আঞ্চলিক এবং কূটনৈতিক বিভিন্ন চাপ আছে বিভিন্ন দেশের, এবং নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচন পরবর্তীকালে প্রতিবেশী দেশ থেকে অস্থিতিশীলতা সৃষ্টির এক ধরনের আশঙ্কা বা অভিযোগের কথা পাবলিক ডোমেইনে আলোচনা হয় নানা ফর্মে নানা ভঙ্গিতে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এইটা মানে যে প্রচলিত ধারণার বিরুদ্ধে গিয়ে একটা কথা বলি, হ্যাঁ, এটা খুব স্বাভাবিক যে আমাদের প্রত্যেক ব্যক্তিরও জাতিরও নিজস্ব আমরা যা তার থেকে নিজেদের অনেক গুরুত্বপূর্ণ ভাবি। তো আন্তর্জাতিক বিশ্ব আমরা মনে করি যে আমাদের নিজেদের সম্পর্কে, যে আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ঘুম হচ্ছে না, কিন্তু আমরা বাস্তবতা খেয়াল করি না। আমি জাস্ট দুইটা উদাহরণ দিব, হ্যাঁ। এই যে কি যেন পিটার হার্শ আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন, উনি বোধহয় গত বছরের 2024-এ সঠিক যদি মনে পড়ে মে বা জুন মাসে ওনার কাজ শেষ হয়ে গেছিল মেয়াদ, উনি দেশে ফিরে গেলেন। আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল গত মাসে, মানে মাঝখানে প্রায় 1.5 বছর পরে। তো আমেরিকানদের বাংলাদেশ সম্পর্কে যদি বিন্দুমাত্র মাথা ব্যথা থাকতো তাহলে তারা 1.5 বছর এই দেশে রাষ্ট্রদূত বিহীন থাকতো না। আরেকটা উদাহরণ দিই, আমাদের দেশে বছরে 3 থেকে 3.5 হাজার টয়োটা গাড়ি বিক্রি হয়। টয়োটা গাড়ি আমরা সবাই জানি, নতুন টয়োটা গাড়ি বিক্রি হয় 3 থেকে 3.5 হাজার। প্রতি বছর জাপানের টয়োটা গাড়ি গত বছর উৎপাদন করেছে 1,05,00,000 গাড়ি। তখন কেউ যদি বলে যে টয়োটার যে সিইও তার বাংলাদেশ বাজার নিয়ে ঘুম হচ্ছে না, এটা তো খুব হাস্যস্কর হবে। হ্যাঁ, আমরা সবাই একটু নিজেকে বড় করে ভাবতে চেষ্টা করি এবং ভাবি যে আমেরিকাতে আমাদের ঘুম নাই, ভারতের ঘুম নাই, বারবার ঘুম নাই, চীনের ঘুম নাই, রাশিয়ার ঘুম নাই, ইরানের আমাদের নিয়ে ঘুম নাই। কিন্তু আমাদের বাস্তবতা হলো আমরা দুনিয়ার হিসাবে একটা নগণ্য জাতি, যদিও দেশ সংখ্যার দিক দিয়ে 17 কোটি। তো বললাম না, যেই দেশে গাড়ি নতুন টয়োটা গাড়ি বিক্রি হয় 3,500, আমেরিকান অ্যাম্বাসাডার ছিল না 1,500। এইগুলি আমরা খেয়াল করি না। আমরা মনে করি এটা হয়তো, হ্যাঁ নিশ্চয়ই এটা হুমায়ুন কবির সাহেব আমার থেকে অনেক ভালো জানবেন। একটু কূটনীতির ব্যাপার আছে, একটা দেশ আরেকটা দেশের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে, ওইগুলি আছে। কিন্তু আমরা এমন কোনো রাষ্ট্র না যেটার উপরে সবাই প্রভাব বিস্তার করার জন্য উঠে পড়ে লেগে গেছে। জি, ধন্যবাদ। এই বৈদেশিক ব্যাপারটা, জি জি, থ্যাংক ইউ। কিন্তু এটা যেন হুমায়ুন কবিরের কাছে আমার প্রশ্ন, কিন্তু এরপর ওয়াশিংটন পোস্ট ধরেন এক ধরনের একটা রিপোর্ট করেছে সম্প্রতি, এবং এগুলো নিয়ে কিন্তু রাজনীতির মাঠে অনেক ধরনের আলোচনা হয় যে যুক্তরাষ্ট্রের ওয়েট কার দিকে, এবং অনেক সময় এই ধরনের টার্মও ইউজ করা হয় যে ডিপ স্টেট, যে তারা বাংলাদেশের ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করছে, বা প্রতিবেশী দেশের রোল নিয়েও অনেক আলোচনা হচ্ছে। ইভেন পাকিস্তানও অনেক সময় চলে আসে বাংলাদেশের এই রাজনৈতিক এই পালাবদলের মধ্যে, আলোচনার মধ্যে। চায়না অনেক বেশি ফাইন্যান্সিয়াল গেইন নেওয়ার জন্য এনগেজমেন্ট বাড়াচ্ছে বাংলাদেশের সঙ্গে। এই বিষয়গুলো তো আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, একবারে কি উড়িয়ে দেওয়া যায়? না, আমি ডক্টর শাহদিন মালিক যে প্রসঙ্গটা বললেন অনেকাংশেই বাস্তব কথা, কিন্তু কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু এটা বাস্তব। তবে একটা জায়গায় আমার ধারণা তাদের আগ্রহের একটা জায়গা আছে, কারণ একটা বড় জনগোষ্ঠীর দেশ তো। এশিয়ার মধ্যে চীন, ভারত, ইন্দোনেশিয়ার পরে কিন্তু এই অঞ্চলে আমরা বড় জনগোষ্ঠী। তো কাজেই এই জনগোষ্ঠী কোনো ধরনের অস্থিরতার মধ্যে পড়ুক এটা কেউ চায় না। এই জায়গাটাতেই আমার ধারণা আমাদের ওই নেগেটিভ সেন্সে আমরা এই অর্থে খানিকটা দৃষ্টি আকর্ষণের মধ্যে পড়ি না। কিন্তু আমি জাস্ট আমার কিউরিওসিটি হিসেবে, কারণ আপনি ভালো উত্তর দিতে পারবেন, এখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলেন, চায়না কন্টেনমেন্ট পলিসি বলেন, কিন্তু এখানে আমাদের রোহিঙ্গা ইস্যু আছে, এখানকার ইন দ্য লং রান যে ইকোনমিক যে ইন্টারেস্টের কথা, কিংবা আমাদের হিউজ একটা মেরিটাইম বাউন্ডারি আছে, সেখানে স্ট্র্যাটেজিক প্রেজেন্সের কথা বলা হচ্ছে। অল টুগেদার এত ট্রিভিয়ালাইজ করারও সুযোগ আছে কি না ইন এ জিওগ্রাফিক স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে? ট্রিভিয়ালাইজ করার দরকার নেই, কিন্তু অবজেক্টিভ হওয়া ভালো। অবজেক্টিভ হওয়া ভালো, যেটা ডক্টর শাহদিন মালিক বলছিলেন। আপনি এটা বুঝতে হবে যে
তারা আমাদেরকে কিভাবে দেখে, আমরা তাদেরকে কিভাবে দেখি, এখানে একটা বৈসাদৃশ্য আছে। আমরা তাদেরকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, এবং আমরা যেটা ডক্টর স্বাধীন মালিক নিজেদের চেয়েও বেশি বললেন গুরুত্বপূর্ণ যে মনে করছি। আমরা মনে করি যে আমাদের চিন্তায় তাদের ঘুম হচ্ছে না, কিন্তু এটাও যেমন বাস্তব নয়, আবার অ্যাট দ্য সেম টাইম তারা একেবারে গুরুত্বপূর্ণ নয়, সেটাও বাস্তব নয়। এখানে আমাদের অভ্যন্তরীণ শক্তিটাই হচ্ছে তাদের নেতিবাচক কি ইতিবাচক দৃষ্টি আকর্ষণের প্রধান নিয়ামক শক্তি। কাজে এখানে যদি আমি জাতিগতভাবে বা সকলে মিলে সংহত একটা অবস্থা তৈরি করতে পারি, একটা ক্রমবর্ধমান বা বর্ধিষ্ণু অর্থনীতি তৈরি করতে পারি, এবং নিজেদের মধ্যে understanding জনশক্তি বাড়াতে তৈরি পারি। করতে পারি, রাইট, তাহলে আমার জন্য হয়তো আকর্ষণ এক্সটার্নাল ফোর্স আমাদেরকে কাবু করতে পারবে না। কাবু নয়, ইতিবাচকভাবে ইতিবাচকভাবে আমাদের গ্রহণ করতে। এখানে দুটো প্রশ্ন আসছিল বিরতির আগে, আমরা প্রশ্ন তো আনসার করতে পারি নাই, কিন্তু তার আগে আরো দুটো প্রশ্ন নিব, আমি মনে রেখেছি। একটি প্রশ্ন ছিল ল এনফোর্সিং এজেন্সির সামর্থ্য নিয়ে, যে বেশ কিছু ভায়োলেন্স হয়েছে, বেশ কিছু কিলিংস হয়েছে, যেগুলো সম্পর্কে ল এনফোর্সিং এজেন্সি তাদের সামর্থ্যের পরিচয় দিতে পারে নাই। আরেকটা প্রশ্ন করা হচ্ছে যে ক্ষমতায় গেলেই যার পক্ষে যায় ওনাদের সব মামলা মোকদ্দমা যা আছে এগুলোকে সাফাই করে দেন। আরও দু একটা প্রশ্ন যদি, জি আমরা আনসার করবো এগুলোর পর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহরাব হোসেন তালুকদার। তো আমাদের সাবেক আইনজীবী সাহেব বলেছে যে মানে বর্তমান নির্বাচনে সহিংসতা খুব একটা হয়নি। তো আমি বাংলাদেশের ইতিহাস যদি দেখি, অবশ্যই সেটা কিছু হয়নি। তবে আমি যেটা বলতে চাই যে রিসেন্টলি আমরা দেখছি একটা মানে নির্বাচনীকালীন এতে হত্যা হয়েছে রিসেন্টলি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই একটা হত্যা, এইটাকে আমরা সংখ্যা হিসেবে নিচ্ছি না কেন? আমাদের কয়টা হত্যা হলে আমরা সংখ্যা হিসেবে নেব? আমরা কি আবারও কি 2000 মানে হাজার হাজার হত্যা মানে হওয়ার পর কি আমরা সংখ্যা হিসেবে নেব? তখন আমরা এটাকে মানে সহিংস বলবো কিনা? কখন ঠিক এটাকে আছে, জি ধন্যবাদ। আর জি জি বলেন। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের সকল মায়া উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেদের বিলিয়ে দিয়ে রাজপথে নেমে এসেছিল। আমরা যখন বুঝতে শিখলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করছি। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারা রাজনীতি চর্চার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজন। ওকে, আপনার প্রশ্ন এটাই? জি, ওকে, ধন্যবাদ। পঞ্চগড় থেকে আমার সহকর্মী হোসেন রায়হান যুক্ত হচ্ছে। হোসেন রায়হানের কাছে সীমান্ত জেলা পঞ্চগড়ের অবস্থা সম্পর্কে কিছুটা জানতে চাই, ভোটের অবস্থা, সীমান্তের অবস্থা এবং পোর্টের অবস্থা সব কিছু মিলিয়ে। জি জহিরুল, আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে সর্বোত্তরের জেলা পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় যে বাংলাবান্ধে যে স্থলবন্দরটি রয়েছে, এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারত, বাংলাদেশ এবং ভুটানের সাথে বাংলাদেশ অর্থ বাণিজ্য করে আসছে। 1997 সালে এই বন্দর এখানে চালু হয়েছে, তারপর থেকে এখানে অর্থ বাণিজ্য চলছে। 2022 সালে নতুন করে ভারতের সাথে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়, তখন থেকে কিন্তু এই বন্দর অ্যাক্টিভ। এখানে আপনাকে বলি যে উল্লেখযোগ্য যে আমদানির যে পণ্য আসে সেটি হচ্ছে পাথর। ভারত এবং ভুটান থেকে পাথর এই বাংলাবান্ধা দিয়ে প্রবেশ করে বাংলাদেশের কংক্রিট শিল্পের প্রায় 70% চাহিদা পূরণ করছে। আর কাস্টমসের এসআরএ যেসব পণ্য রয়েছে রপ্তানির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সবকিছু পণ্য এখান দিয়ে এই বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে। তো উল্লেখযোগ্য রপ্তানি হয় প্রতি বছর এখান থেকে আলু রপ্তানি হয়। গত বছর প্রায় 31,000 মেট্রিক টন আলু এই বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। এবং বর্তমানে আমদানি রপ্তানি কিছুটা স্থির রয়েছে, কারণ দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে উন্নয়ন স্থবির হয়েছে। এমন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে রাজনৈতিক সংকটের কারণে আসলে আমদানি রপ্তানি কিছুটা কমেছে। দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে তারপরে এই বন্দর দিয়ে সার্বিক যে কার্যক্রম সেটি সুন্দর হবে এবং তারা আশাও করছে। তো এখন পর্যন্ত আমদানি রপ্তানির যে অবস্থা, তাতে এই বন্দর দিয়ে ধন্যবাদ। জনাব হোসেন রায়হান যুক্ত হয়েছেন পঞ্চগড় থেকে, সেখানের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডকে আরও চাঙ্গা করতে, চালু করতে এবং জনজীবনে সেটা একটা প্রভাব আনতে একটি রাজনৈতিক সরকার স্থিতিশীলতার উপরে তিনি জোর দিয়েছেন। সেখানে ভোটের মাঠের চিত্র এটুকুই। তরুণ ভোটারদের কয়েকটি প্রশ্ন ছিল, জনাব হুমায়ুন কবির।
একটা হচ্ছে যে সামর্থ্য, ল এনফোর্সিং এজেন্সির সামর্থ্য আপনি যদি একটু মিলিয়ে নেন, যে নির্বাচনের সাথে শুরুতেও কিছুটা বলেছিলেন। আরেকটা হচ্ছে যে আপনার রাজনৈতিক যারা আমাদের যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতিতে উইনার টেক্স অল, তারা যখনই যেটা পাবে, এই সংস্কৃতি, এই নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কৃতির পরিবর্তনের কোনো আভাস আপনি দেখতে পাচ্ছেন কিনা মন মানসিকতার দিক থেকে? কিছু কিছু হতাশার কথা এখানে এসেছে, সব মিলিয়ে যদি আপনি উত্তর দেন। না, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের এখনো কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না, কিন্তু আমি একটু আশাবাদ এখানে প্রকাশ করতে চাই। এবারে ভোটে প্রায় 1/3 কিন্তু তরুণ প্রজন্ম ভোট দেবে, এবং আমার যেটুকু মাঠ পর্যায়ের উপলব্ধি, তাদের ভোটের পার্সেন্টেজ কিন্তু খুবই উঁচু হবে, 90-95% পর্যন্ত হলেও আমি আশ্চর্য হব না। তো কাজেই তাদের হাতে কিন্তু এই অস্ত্রটা আছে, তারা ইচ্ছা করলে ভবিষ্যতে, মানে 4.5 কোটি যদি ধরেন, সেখানে প্রায় 3.5 কোটি ভোট ভোটার তারাই কাজ করতে পারে, এবং সেই ভোটের মধ্য দিয়ে তারা কিন্তু ভবিষ্যতের সরকারের চেহারা কীরকম হওয়া উচিত, তাদের কাছ থেকে কী ধরনের দায়বদ্ধতা, তাদের কাছ থেকে কী ধরনের রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করে, তরুণ প্রজন্ম কিন্তু সেটা জানান দিতে পারে। এবং ভবিষ্যৎ যারাই আসবে তারা কিন্তু এই তরুণ প্রজন্মকে বাদ দিয়ে সে কাজটা করতে পারবে না। এবং আমার আরও যেটা ধারণা, সেটা হচ্ছে যে এই এখন রাজনৈতিক যে বাতাবরণটা, এর ফলে একটা দায়বদ্ধতা সম্পন্ন পার্লামেন্ট হওয়ার সম্ভাবনাটা আমার কাছে মনে হয় একটু উজ্জ্বল। কিন্তু আপনি এখানে যে তরুণ ভোটারদের দেখছেন, তাদের কথা, ব্রেকের সময় আপনি কথা বলছিলেন, তাদের মধ্যে মানে কতটা আশাবাদ আপনি দেখতে পেয়েছেন যে না, আগামী দিন তাদের জন্য আরও উজ্জ্বল, আরও প্রতিশ্রুতিশীল, আরও পজিটিভ বাংলাদেশ, আরও মানে অগ্রগতির বাংলাদেশ, তারা কি মানে স্বপ্ন দেখছে বলে মনে হয়েছে? তারা স্বপ্ন দেখে 50-50। আমরা মাঠ পর্যায়ে পেয়েছি, এই প্রশ্নটা করেছিলাম 50-50, কিন্তু এখন তাদেরকে সচেতন হতে হবে যে এই ভোটটা তাদের মধ্যে একটা আক্ষেপ বলেন, হতাশা বলেন, যেটা জুলাই স্পিরিট যেটাকে আমরা বলি, এই স্পিরিটটা কিন্তু এখন আর সেভাবে অনুরণিত হচ্ছে না মাঠ পর্যায়ে, তাতে করে সেটা তাদের একটা হতাশার কারণ। কিন্তু আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই একজন আগের প্রজন্মের মানুষ হিসাবে, যে তাদের হাতে কিন্তু এখনো ভোট একটা বিরাট অস্ত্র, বা তাদের ক্ষমতা প্রদর্শনের একটা বিরাট জায়গা কিন্তু আছে। কেউ কি একটু কমেন্ট করতে চায় কিনা, জুলাই স্পিরিট ঠিক আগের মতো প্রিভেল করছে না? উনি একটা জরিপ করেছেন, সেখানে উনি পেয়েছেন এরকম। হ্যাঁ জি। জি স্যার, আমি এখন বর্তমানে রাজনৈতিক দিক থেকে নিউট্রালভাবেই অবস্থান করতেছি। আমি দেখতে চাচ্ছি যে কোন রাজনৈতিক দল কি বলতে যাচ্ছে এবং আমি কোনটাকে সাপোর্ট করব, কোন দিকে ভোট দিব, এটা আমি দেখতে চাচ্ছি। কিন্তু এখানে একটা বিষয় আমি দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে কিছু রাজনৈতিক দল গণভোটের পক্ষে আছে, কিছু আছে বিপক্ষে। যখন আমি চুজ করবো, অফিশিয়ালি কিন্তু সবাই গণভোটের জি সবাই পক্ষে, বাট তাদের কর্মীরা কিন্তু দেখাচ্ছে যে নাতে দেওয়া উচিত, কেউ বলছে হাতে দেওয়া উচিত। এখন আমি যখন একটা রাজনৈতিক দলকে পছন্দ করব, চুজ করব, তখন আসলে আমাকে কি দেখা উচিত, কি দেখবো, যে গণভোটের পক্ষে তারা আছে নাকি নেই? ওকে, কেউ ওকে ওখানে একটু জি স্যারের সাথে আমার কথা হচ্ছিল বিরোধীতে, যে এই জুলাই স্পিরিটের বিষয়, বাট জুলাই স্পিরিটের যে অকাল মৃত্যু হয়েছে, এটার পুনরুজ্জীবন আমরা কীভাবে করব। তো পরবর্তী যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে, তারা জুলাই স্পিরিটকে পুনরুজ্জীবন দান করার জন্য কী সব পদক্ষেপ নিতে পারে, সেদিকে নজর থাকবে কিনা। আরেকটা বিষয় হচ্ছে, নির্বাচন পরবর্তী সময়টা কি এই যে আমাদের যারা জুলাই বিপ্লবী, তাদের জন্য এটা অনুকূল পরিবেশ থাকবে নাকি প্রতিকূল পরিবেশ থাকবে, সেটা একটা গ্যারান্টি নেওয়া দরকার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। ডক্টর স্বাধীন মালিক, জুলাই স্পিরিটের মধ্যে তো নানা ধরনের প্রত্যাশা জন্ম হয়েছে। একটা প্রত্যাশা ধরেন, আমরা যদি নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে থাকি, আপনার কি মনে হচ্ছে যে এই সংস্কৃতির দিকে তারা যাচ্ছে ইনক্রিজিংলি, যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন নিঃশর্তভাবে তারা নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার মতো অবস্থায় বর্তমান রাজনৈতিক দলগুলো আছে? এবং নির্বাচনের পরে যে জুলাই স্পিরিটের কথা যে বলা হলো, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে নতুন সরকার বলেন, বা নতুন রাজনৈতিক বিরোধী দল বলেন, নতুন পার্লামেন্ট বলেন, বা নতুন সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেগুলো আমাদেরকে রাইট ডিরেকশন দিতে পারবে? হ্যাঁ, না, আমার মনে হয় এই নির্বাচন আপাতত যেটা দেখছি, যে নির্বাচনের ফলাফল আমার মনে হয় যে সব রাজনৈতিক দলই কম বেশি মেনে নিবে। 2-4টা জায়গায় যে কারচুপি হয়েছে বা ফল গণ্ডগোল হয়েছে, ওই অভিযোগ আসবে, কিন্তু সার্বিকভাবে বোধহয় আমার ধারণা যে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলি নির্বাচনের ফলাফল মেনে নেবে। আর তারপরে যেটা বড় প্রশ্ন হলো, এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এখন গণতন্ত্র তো একদিনে নির্বাচন দিয়ে শেষ হয়ে যায় না।
মানে আমাদের একটা আমরা বোধহয় ভুল করি যে আমরা নির্বাচিত করে দিয়েছি, আমাদের ভোটারদের কাজ শেষ। কিন্তু গণতন্ত্র হলো বা দাবি দেওয়া আদায় হলো এটা চলমান প্রক্রিয়া। এরপরে নতুন সরকার আসলো, নতুন সরকারে যদি কোনো সিদ্ধান্ত নেয় যেটা আমরা মনে করি যে ভুল হয়েছে বা অগণতান্ত্রিক হয়েছে বা জুলাই চেতনার পরিপন্থী হয়েছে, তো যারা সেটা মনে করে তাদেরকে তো তাদেরই বক্তব্য তুলে ধরতে হবে, ওই চাপটা তৈরি করতে হবে। আমরা যদি মনে করি যে সব দলগুলি সব কিছু ভালো ভালো করে ফেলবে, এটা খুব অবাস্তব আকাঙ্ক্ষা হবে। এবং গণতান্ত্রিক দেশে যেটা রীতি সেটা হলো যখনই মানে জনগণের বিপক্ষে যাচ্ছে বা কোনো প্রত্যাশার বিপক্ষে যাচ্ছে তখন জনগণকে তার প্রতিবাদ করতে হবে। এই যে আমেরিকা এখন আইস নিয়ে ওই যে বিদেশিদের নিয়ে যে কথাগুলি হচ্ছে, প্রত্যেক দিন আমেরিকার প্রত্যেকটা শহরেই কিন্তু প্রতিবাদ হচ্ছে। কিন্তু আমরা ওই সব মানে দৈনন্দিন কাজে সরকার যদি কোনো একটা সিদ্ধান্ত নিল এবং পার পেয়ে গেল এবং আমরা যদি প্রতিবাদ না করি, কিন্তু সব ব্যাপারে যে সবাইকে প্রতিবাদ করতে হবে সেটা বলছে না, কিন্তু প্রতিবাদের এই সংস্কৃতিটা আমাদের ধরে রাখতে হবে। কিন্তু জুলাই যেটা মেইন শিক্ষা। একটু ইন্টারাপ্ট করি ডক্টর স্বাধীন মালিক, একটু ইন্টারাপ্ট করি। এই যে প্রতিবাদটাও যেমন ধরেন যে এটাও একটা রাজনৈতিক সংস্কৃতি, প্রতিবাদ জারি রাখতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আপনার সঙ্গে। কিন্তু দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট যতদিন ক্ষমতায় আছে এখানে কিন্তু নানা রকম দাবি দাওয়া, তারপরে বিভিন্ন ইস্যুজ নিয়ে কিন্তু প্রতিবাদ অব্যাহত আছে। এবং এটা কিন্তু একসময় কিন্তু ধরেন আমাদের সুস্থ স্বাভাবিক এবং স্থিতিশীল যাত্রার ক্ষেত্রে সবসময় কিন্তু ইতিবাচক হচ্ছে না। হ্যাঁ, না ওই হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের অনেক দাবি দাওয়া করা হয়েছে, কিন্তু তার মধ্যে ধরেন এটা তো নির্বাচিত সরকার না, অতএব যদিও একটা মানে অভ্যুত্থানের ফসল, কিন্তু তাদের তো জনগণের কাছে জবাবদিহিতা নাই, তাদের তো পরের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে সেই চিন্তা তো নাই। এই জন্য তারা অনেক সহজে জনগণের দাবিকে তোয়াক্কা করতে পেরেছে। কিন্তু পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারা তো তাদের ওই জনগণ তাদের প্রতি আস্থা যাতে থাকে সেই ব্যবস্থা করতে আরও সচেষ্ট হবে। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, এই আন্দোলনগুলির ফাঁকে বা প্রতিবাদগুলির জন্য অনেক জনদুর্ভোগ হয়েছে। এই জনদুর্ভোগ যাতে না হয়েও যদি প্রতিবাদ করা যায়, এই ব্যবস্থাটা করা কোনো কঠিন কিছু ব্যাপার না। এটা তো ওই শাহবাগে হয়েছে, ঢাকা শহর অচল হয়ে গেছে, আমিও 2-4 দিন কোর্টে যেতে পারি নাই এবং সবারই অনেকে অসুবিধা হয়েছে, কিন্তু এর একটা সুরাহা করা তো কোনো কঠিন কোনো কাজ না। জি, জনাব হুমায়ুন মানে প্রতিবাদও হবে কিন্তু জনদুর্ভোগ হবে না। জনাব হুমায়ুন কবির, নির্বাচনকে সবাই অ্যাকচুয়ালি আমরা যেহেতু একটা কোনো ভোটাধিকার পাই নাই, সে কারণে এই নির্বাচনকে সবাই সব সমস্যার সমাধান হিসাবে দেখছে। কিন্তু আপনি কি মনে করেন এবং নির্বাচন কতটা টেকসই আমাদের গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারবে, এবং যে আশাগুলোর কথা বলা হচ্ছে, ওনাদের যে জুলাই মানে স্পিরিটের কথা বলা হচ্ছে, সেইগুলো নির্বাচনটা কতটা সমাধান দিতে পারবে? ধন্যবাদ আবার আপনাকে। আমি ডক্টর স্বাধীন মালিকের কথা থেকেই একটু সূত্র ধরি। সেটা হচ্ছে যে নির্বাচন হচ্ছে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রাথমিক ধাপ, গুরুত্বপূর্ণ তো প্রাথমিক ধাপ। এরপরে গণতান্ত্রিক জীবন পদ্ধতি, তাতে এই নির্বাচন আপনার প্রশাসনকে জনগণের কাছে দায়বদ্ধ অথবা তাদের কাছ থেকে সম্মতি নেওয়ার কাজটা হচ্ছে নির্বাচন। তারপরে 5 বছর কীভাবে প্রশাসন চলবে, সেখানে অ্যাকাউন্টেবিলিটি যে প্রশ্ন এসেছিল, সেখানে দায়বদ্ধতা কোথায়, আইনের শাসন কোথায়, জনগণের স্বার্থে আপনি কতটা সার্ভিস দিলেন। মানে গভর্নেন্স, সুশাসন এত সহজ কথা নয়। নয়, এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া, এবং সেটা প্রতিনিয়ত কিন্তু যেটা ডক্টর স্বাধীন মালিক বললেন, আমি তার সাথে পুরোপুরি একমত। সিটিজেন যারা আছে, নাগরিকরা যারা দেশের মালিক, তাদেরকে সচেতন থেকে তাদের অবস্থাটাকে জানান দিতে হবে, চাপে রাখতে হবে, এবং সেটাই কিন্তু দায়বদ্ধতার বিষয়। কোনো কমেন্ট আছে আপনাদের এই বিষয়ে কেউ? আচ্ছা, জি। আমরা তো বলি যে গণতান্ত্রিক প্রক্রিয়া, বাট আমাদের দেশে গণতন্ত্র কতটা পালন করা হয়? লাইক আমরা বলি গণতান্ত্রিক প্রক্রিয়া, বা কিন্তু দেখা যায় যে যারা ক্ষমতাসীন যারা থাকে তারাই সব সুবিধা পেয়ে যায়, কিন্তু জনগণ সুবিধা পায় না। উইনার টেক্স অল। বাট এখানে দেখা যায় যে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের ক্ষমতা পাওয়ার কথা আমাদের জনগণের, কিন্তু আমরা তো কিছু পাচ্ছি না। দিন শেষে আমাদের সেই ট্রাফিক ভোগ করতে হচ্ছে, বা একটা যে কোনো জায়গায় চাকরি নিশ্চয়তা নাই, সরকারে কোনো কাজ করতে গেলে আমাদের দিনের পর দিন ভোগান্তি পেতে হচ্ছে। তো আমাদের আসলে গণতন্ত্র কোথায়? শুধু কি ভোটের ক্ষেত্রে গণতন্ত্র, কাজের ক্ষেত্রে গণতন্ত্র কোথায় আমাদের? ধন্যবাদ।
সেই কথা তো আপনারা জানান দিয়েছেন জুলাইতে, আপনারা সেই ব্যবস্থাটাকেই তো প্রত্যাখ্যান করেছিলেন। কাজে সেই যেই উদ্দেশ্য নিয়ে প্রত্যাখ্যানটা করেছিলেন এটাকে ফলো আপ করতে হবে। আরেকটা প্রশ্ন, আরেকটা বিষয় যে তার সঙ্গে আমি যুক্ত করি, সেটা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য যে আমাদের প্রতিশ্রুতি, যে অঙ্গীকার, সেটা সেই পথে আমরা কতটা অগ্রগতি করতে পেরেছি। নির্বাচন হচ্ছে কিনা, কি ধরনের সহিংসতা হবে এবং নির্বাচনেতে ফ্রাস্ট্রেট হয়ে যেতে পারে কিনা। এর মধ্যে আরেকটা কথা আসছে যে গণভোটের পরে এই সরকারের মেয়াদ বেড়ে যেতে পারে, যদিও আজকে প্রেস উইং থেকে বলা হচ্ছে এরকম কোনো সম্ভাবনা নাই। এই আলোচনাগুলো কিভাবে আসে? না, এইগুলি আমার ধারণা যে মানে আমরা অনেক সময় না জেনে না বুঝে মতামত দিতে খুব অভ্যস্ত হয়ে গেছি। তো এই জন্যই এইগুলি হচ্ছে। আমি প্রথমেই বলেছি যে নির্বাচন একটা হবে এবং মোটামুটি সুষ্ঠু নির্বাচনই হবে। 100% সুষ্ঠু হবে না ওইটা প্রত্যাশা করা উচিত না, কিন্তু তেমন কোনো বড় কোনো আশঙ্কা আর দেখছি না। আর আগামী সরকার যেটা আসবে তার জন্য যেই আসুক, এটা দেশ পরিচালনা করা কঠিন হবে, কারণ গত সরকার আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকাররা দেশের যে ক্ষতি করে দিয়ে গেছে, আর্থিক ক্ষতি করে দিয়ে গেছে। এই যে বেকারত্ব বেড়েছে, এখন আপনি তো রাতারাতি চাকরি সৃষ্টি করতে পারবেন না। তো আগামী সরকারের জন্য খুব ব্যাপারগুলি অনেক জটিল হবে। তবে আশা করি যে আমরা যদি সরকারকে চাপে রাখি এবং সরকারও যদি চিন্তা ভাবনা করে কাজ করে, সমস্যার সমাধানগুলি আস্তে আস্তে হয়ে যাবে। 1 বছরে হবে না, 2 বছরে হবে না, কিন্তু সমস্যার সমাধানের রাস্তায় আমরা উঠব। আপনি সুন্দর করে বলেছেন। একদমই সংক্ষেপে যদি বলেন যে গণভোটের রায় হ্যাঁ বা না যাই হোক না কেন, এটা নতুন কোনো সংকট তৈরি করতে পারে কিনা, হ্যাঁ হলেও কোনো সংকটের আশঙ্কা আছে কিনা, না হলে কোনো সংকটের আছে কিনা, সংবিধান বিশেষজ্ঞ হিসেবে? না হলে তো সংকট নাই, কারণ জনগণ এটা প্রত্যাখ্যান করেছে, অতএব ওইটা তো প্রশ্ন আসবে না। আর হা হলে এখানে যেই 48 সংবিধানের ব্যাপারে যে 48টা ধারা যুক্ত করা হয়েছে, এগুলি বাস্তবায়ন সম্ভব হবে না। তার মধ্যে হয়তো কয়েকটা বাস্তবায়ন হবে, কারণ এটা চিন্তা ভাবনা করে করা হয় নাই। অবাস্তবায়নযোগ্য আশা করলে তো এটা ফলপ্রসূ হবে না। আমি আশা করতে পারি সরকার আমাকে থেকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ হুমায়ুন কবির। একদম শেষ পর্যায়ে একই কথা আপনার কাছে, যে ভোটারদের মধ্যে আপনি কোনো দ্বিধা দেখছেন কিনা, ভোট নিয়ে কোনো সন্দেহ আছে কিনা, বা এখন যে রেটরিকগুলো চলছে সেখানে সহিংসতার যে ঝুঁকি কিংবা ল এনফোর্সিং এজেন্সিগুলোর যে সামর্থ্য, শেষ বিষয় হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের সামর্থ্য। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার মতো এখনও সময় আসেনি, কিন্তু সামর্থ্য নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। বেশ কিছু সিদ্ধান্ত তারা বিতর্কিত দিয়েছেন, এটা কিন্তু রাজনৈতিক অঙ্গনে তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি সংক্ষেপে যদি। আমি সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এখনো পর্যন্ত আমি কোনো বড় ধরনের প্রশ্ন দেখছি না, এবং জনগণের উদ্দীপনাও আছে, একটা শঙ্কা আছে, কিন্তু আমার ধারণা শেষ বিচারে গিয়ে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই শেষ হবে, এটুকুই আমার আশা। আর আরেকটা আপনার এই প্রশ্ন যেগুলো এসেছিল তার মধ্য থেকে যদি বলি, আপনি ডক্টর স্বাধীন মালিককেও প্রশ্নটা করলেন। আমার ধারণা যদি গণভোট হয় তাহলে কিন্তু একটা লম্বা ওই যে 180 দিনের যে উইন্ডোটা রাখা আছে, সেখানেও কিন্তু ব্যাপক আলোচনা হবে, এবং সেই জায়গায় এই সংস্কারগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবার জন্য কিন্তু প্রচুর কাজ সামনে থাকবে, এবং সেখানে কিন্তু এই তরুণ প্রজন্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে একটু ইনসার্ট করি। সেটা হচ্ছে যে ধরেন এটা হ্যাঁ হলো, কিন্তু এখানে নির্বাচিত সরকারের পক্ষে এটাকে মানে কি স্লো ডাউন করে দেওয়া বা এটাকে নন কমপ্লায়েন্সের মধ্যে নেওয়ার কি কোনো সুযোগ আছে? সুযোগ আছে, তারা পার্লামেন্ট যেহেতু ডিসাইড করবে, কিন্তু এটা একটা কনস্ট্যান্টের মধ্যে তাদের কাজ করতে হবে। জনগণ যদি ভোট দিয়ে বলে দেয় তাহলে এটা কিন্তু তাদের জন্য এক ধরনের একটা কম্পালশন হিসাবে থাকবে, এবং তারা এটাকে অবজ্ঞা করবার খুব একটা সুযোগ থাকবে না। করতে পারেন ইচ্ছা করলে, কিন্তু সেটা পলিটিক্যালি হয়তো কস্টলি হবে। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ ডক্টর স্বাধীন মালিক, দীর্ঘ সময় ধরে আমাদের যুক্ত হয়ে আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন, ধন্যবাদ। প্রথম সময় একদমই শেষ, এক লাইনে এক কথায় বলে দিন, কি প্রশ্ন? আমার প্রশ্নটা হইল, এই বর্তমান যে নির্বাচন হচ্ছে, একটি সরকার যখন এই দেশ ছেড়ে চলে গেছে, তখন 90 দিনের মধ্যে আমাদের সংবিধানে আছে নির্বাচন হওয়ার। সেখানে আমাদের যে এই সময়টা প্রায় 1.5 বছর, তাহলে একটি কোর্ট থেকে একটি পারমিশন নিয়ে যে নির্বাচন হচ্ছে,
এই নির্বাচন যতটুকু আমরা দেশবাসী শুনেছি, এখন যদি হা জয়যুক্ত না হয় তাহলে কি এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না, বা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হবে কি না, ক্লিয়ার করলে দেশবাসীর কাছে এই প্রশ্নটি রাখলাম, আমরা এটার উত্তর নিব, কিন্তু আজকে আর উত্তর নিতে পারছি না। আজকে ধন্যবাদ, আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই আলোচনাটি করেছি এবং প্রতিনিয়ত আমরা এই আলোচনাটি করছি যে আমরা আসলে অতীত সংকটের আর পুনরাবৃত্তি চাই না, অতীতে আর ফিরে যেতে আমরা চাই না। আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে যেটা চাই, সবচেয়ে প্রথম যে সংস্কারটি আমরা চাই, প্রথম যে পরিবর্তনটি আমরা চাই, সেটা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন। এই মানসিকতা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এটা শুধু ভোট নয়, এবং সব মিলিয়ে প্রশ্নটা এটা নয় যে এই নির্বাচনে কে জিতবে, প্রশ্ন হলো গণতন্ত্র জিতবে কিনা এই নির্বাচনে। এবং চারদিকে যে শক্তি খেলা আছে এবং প্রতিশ্রুতির যে বন্যা আছে, পরীক্ষা আছে, সাধারণ মানুষের জীবনে সেটা কতটা আস্থা এবং স্বস্তি নিয়ে আসবে এই নির্বাচন, সেদিকে গভীরভাবে আমরা তাকিয়ে থাকব এবং দেশের মানুষ সেদিকে অপেক্ষা ভরে তাকিয়ে থাকবে সেই নির্বাচনে। সেই সঙ্গে রাষ্ট্রের যে নিরাপত্তা, বৈশ্বিক যে কৌশল, অর্থনীতির যে নতুন সম্ভাবনা, নতুন দিক এবং আমাদের কাজের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, সব কিছুর কেন্দ্রবিন্দুতে একটাই বিষয়, আমাদের ভোটের অধিকার। এবং 12ই ফেব্রুয়ারি আমরা যদি সেই ভোটের অধিকার প্রয়োগ করতে পারি সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ডেডলাইন বাংলাদেশ শেষ করছি। দেখা হবে আবারও আগামীকাল এই সময়। ভালো থাকবেন সবাই।